সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা কথা বলবো হাড় ভাঙা রোগের চিকিৎসা নিয়ে। আমাদের সাথে আজ দেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন। আমাদের সাথেই রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কেনান, অধ্যাপক অর্থোপেডিক সার্জারি ও পরিচালক, জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতাল। দর্শক, আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করার মাধ্যমে। অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবার জন্য। স্যার, প্রথমেই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে দর্শকদেরকেও শুভেচ্ছা। স্যার, আসলে হাড় ভাঙা সবাই তো আমরা ভয় পেয়ে যাই, কিন্তু আমাদেরকে আমাদের ডেইলি লাইফে এটা ফেসও করতে হয়। তো প্রথমেই যে বিষয়টি খুবই ইমার্জেন্সি গুরুত্বপূর্ণ জানতে চাইবো যে কখন আমরা আসলে বুঝবো যে হাড়টা আসলে ভেঙে গেছে? দেখুন, একটা হাড় ভাঙার বিষয়টা হচ্ছে কি, একটা ইনসিডেন্স থাকবে, যে কোনো একটা ঘটনা থাকে। সাধারণত বাংলাদেশের পার্সপেক্টিভে বেশিরভাগ থাকে হচ্ছে দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা বা এমন, অথবা সে কোথাও থেকে পড়ে গেল, এমনকি একটি বয়স্ক মানুষ দাঁড়ানো থাকা অবস্থায় পড়ে গেল। এই ধরনের কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্টের একটা ঘটনা থাকার পরে যদি সেই জায়গায় ব্যথা পায় অথবা ফুলে যায়, কিংবা হাত পা যেখানে হয় ভাঙে সেখানে নড়াচড়া করতে ব্যথা পায়, তখনই হয়তো প্রাথমিক একটা অনুমান করা যায় যে হ্যাঁ, হয়তো বা ভেঙে গেছে। আরেকটা হলো যে পেশেন্টে যদি বেশি ভেঙে যায়, বড় অ্যাক্সিডেন্ট যেগুলি, সে নড়তেই পারবে না, পা নড়াতে পারবে না, হাত নড়াতে পারবে না। ভাঙ্গার বিষয়টা সে নিজেই বুঝতে পারে যে আমি আমার হাত নড়াতে পারছি না। অনেক সময় এমনও ভাঙ্গা আছে যে হাড় ভেঙে মাংস এবং চামড়া সরে যেয়ে হাড় বাইরে থেকে দেখা যায়, বের হয়ে আছে, এমনও দেখা যায়। তো এরকম রুগীর তার নিজের যে ঘটনা সেটি, এবং তার যে ব্যথা বেদনা, ফুলা বা তার সেই অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করতে না পারা, এগুলির মাধ্যমে প্রথম সে অনুমান করে বা বলে যে হয়তোবা আমার কোথাও একটা হাড় বা একাধিক হাড় ভেঙে গেছে। স্যার, তাহলে এবার জানতে চাইবো যে যখন আমরা বুঝলাম তো হাড় ভেঙে গেছে, ইমিডিয়েটলি আসলে কি করণীয়? ভুলটা আসলে তখনই হয়ে যায় স্যার। প্রথম কথা হচ্ছে যে হাড় ভেঙে গেছে কিনা এটা তো রুগী আসলে প্রথমে নিশ্চিত হতে পারবে না। সেটি নিশ্চিত হওয়ার জন্য চিকিৎসকের প্রয়োজন হবে। যেটি দরকার সেটি হচ্ছে নিকটস্থ একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া, এবং নিয়ে যেয়ে আমরা প্রথম যে কাজটা করি একটা হচ্ছে ডাক্তার সেটি পরীক্ষা করে দেখবেন। রুগীর দেখার থেকে ডাক্তারের দেখার একটু ভিন্ন। সেই জায়গায় যদি ডাক্তার মনে করে যে হ্যাঁ, হয়তো বা কোনো হাড় ভেঙেছে, তখন সেই জায়গার এক্স-রে করতে হয়। সবচাইতে বেশি আমরা যে ডায়াগনস্টিক টুলস বা রোগ নির্ণয়ের ক্ষেত্রে, হাড় ভাঙার ক্ষেত্রে সাহায্যটা নেই, সেটি হচ্ছে এক্স-রে। তো এক্স-রের মাধ্যমে তখন বোঝা যায় যে হ্যাঁ, হাড় ভেঙেছে। আর যদি অভ্যাস যেগুলি বাহির থেকে দেখা যায়, সহজেই বোঝা যায়, এমনকি আপনি নিজেও বুঝতে পারবেন যে সেগুলো এক্স-রে ছাড়াই বোঝা যায় হাড় ভেঙেছে, কিন্তু সেই ভাঙাটা কেমন এটি নির্ভর করবে পরবর্তী এক্স-রে সহ অন্যান্য পরীক্ষার ওপর। সুতরাং প্রথম করণীয় হচ্ছে, যদি এরকম ভেঙে যায় মনে হয়, না ঘাবড়ে যেয়ে সেটি তার রোগীটাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া। কারণ সেই চিকিৎসক তখন পরবর্তী কোন ধাপে যেতে হবে, সেটি আসলেই ভেঙেছে কিনা, আর ভাঙলে কী করণীয় বা কোন দিকে যেতে হবে, কোন ডাক্তারের কাছে বা কোন মেডিকেল সেন্টারে যেতে হবে, যাতে সময় নষ্ট না হয় এবং চিকিৎসার দিকটা ত্বরান্বিত হয় এবং তাড়াতাড়ি হয়, সেই জন্য পরামর্শ ডাক্তার তখন দিতে পারবে। স্যার, আমরা তাহলে জানতে চাইবো যে আসলে যখন ইমিডিয়েটলি হাড়টা ভেঙে গেল, তো তখন বাড়িতে কি আসলে আমাদের কিছু করণীয় রয়েছে, যে জায়গাটা ফিক্স করতে হবে? অনেক কিছুই করে, অনেক কিছু লাগায়। তো স্যার, এই বিষয়ে কিছু বলবেন কিনা আমাদের দর্শকদের? হ্যাঁ, করণীয় আছে। প্রথম করণীয় যেটা, যে জায়গাটা ভেঙে যায় এখানে নড়াচড়া করলেই সে ব্যথা পাবে। সুতরাং কিছু একটা দিয়ে, হাতে ধরে হোক বা কোনো একটা দিয়ে, কোনো কিছু দিয়ে একটা সাপোর্ট যদি দেওয়া যায় ওই জায়গাটায়, সে আমার এইখানে ভেঙে গেল, আপনি পিছন দিয়ে একটা সাপোর্ট দিলেন, সেই সাপোর্টটা কাঠের টুকরাও হতে পারে, অর্থাৎ আপনার যেটি আছে সেই সাপোর্টটা দিলে হবে কি, নড়াচড়াটা কমে গেল। নড়াচড়াটা কমে গেলে কিন্তু তার ব্যথাটা কমে যায় এক। দ্বিতীয়ত হচ্ছে যে এই নড়াচড়া হওয়ার কারণে ভিতরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে না মানে রক্তনালী
বা নার্ভ যেটাকে স্যার বলে আমরা এই বিষয়ে এগুলি কথা ক্ষতিগ্রস্ত বলবো হতে পারে। স্যার এই বিষয়ে কথা বলবো, আমরা এই পর্যায়ে নামাজে ব্রেকে যাব। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। এই পর্যায়ে আমরা আজানের ব্রেকে যাচ্ছি। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার আমরা কথা বলছিলাম যে হাড় ভেঙে যাওয়ার পর বাড়িতে আমাদের আসলে কি করণীয়? জি, আমি বলছিলাম যে একটা সাপোর্ট দেওয়া, যে জায়গাটা ভেঙে যায় এই জায়গাটাতে নড়াচড়া না করে। যদি সুযোগ থাকে বাড়িতে একজন পরামর্শ দেওয়ার মতো, যে কিছু ব্যথার ওষুধ, কারণ তার প্রথম যে একটা অসুবিধাটা শুরু হয় ব্যথা, তো এটা সাধারণ ব্যথার ওষুধ যেগুলো নিরাপদ, প্যারাসিটামল বা এই ধরনের আজকাল মানুষ অনেক সচেতন, বাড়ি ঘরেই সাধারণ ব্যথার ওষুধ থাকে। তার যদি আলসার বা এই ধরনের কোনো কিছু না থাকে তাহলে একটা ব্যথার ওষুধ দেওয়া, যাতে ব্যথাটা তার কিছু কমিয়ে নেওয়া যায়। আর এই সাপোর্টটা সহ আপনার নাড়াচাড়া যাতে না হয় তাকে নিয়ে নিকটস্থ একটি স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে একটা পেশেন্টের ভাঙ্গাটা কী পরিমাণ, তার পরিবহনটা হবে সেমন। যার হাত ভাঙা আছে তার হাত নড়াচড়া না করলেই হয়, কিন্তু যার পা ভাঙা আছে তাকে কিন্তু আর স্বাভাবিকভাবে নেওয়া যাবে না। অর্থাৎ তাকে যে পরিবহন করা একটা দরকার হয়, বা একটা স্ট্রেচার হইতে পারে। যদি নিকটস্থ অ্যাক্সিডেন্টটা বেশি হয়, বড় ধরনের ভাঙা হয়, সেক্ষেত্রে অ্যাম্বুলেন্স যন্ত্র লাগতে পারে। অর্থাৎ রুগীর যেটিতে কমফোর্ট হয় এই জিনিসটা প্রথম দেখতে হবে। কারণ নড়াচড়া করা এবং তাকে যদি ঠিকমতো আপনি পরিবহন না করেন, একটা পা ভাঙছে কোনো রকম পা ভাঁজ করে আপনি তাকে নিতে থাকলেন, এটি কিন্তু তার জন্য খুব কষ্টকর। সুতরাং প্রথম কাজই হলো তার ব্যথাটা কমানো এবং একটা সাপোর্ট দেওয়া। এই দুইটি কাজ করে আপনি স্বাস্থ্যকেন্দ্রে যান। আর এর বাইরে সাধারণত যেগুলি বাংলাদেশে করে আমরা অনেক জায়গায় দেখি, এই নানান রকমের বাঁশের চটি মটি এগুলো ব্যবহার করে, ল্যাব দেয় বা এই ধরনের করে, এগুলি মারাত্মক রকম ক্ষতিকর। কারণ এই যে পেস্টগুলো দেওয়া হয়, এই পেস্টগুলি কবিরাজরা আগে ব্যবহার করতো, এগুলো এখন নানান রকমের টার্মারিক ক্রিম জাতীয় ব্যবহার করা হয়, সাথে ইভেন ব্যথার ওষুধ ব্যবহার করা হয়, সাথে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। ও কী দিছে ও নিজেও জানে না, একটা কিছু বানায় চামড়ার মধ্যে দিয়ে এমন শক্ত করে পেঁচানোর পরিপ্রেক্ষিতে যে মারাত্মক দুর্ঘটনা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটি হচ্ছে যে হাড় ভাঙছে, এটি কিন্তু আপনার চিকিৎসায় নিরাময় খুব কঠিন কিছু নয়। কিন্তু যদি তার উপরে চামড়া নষ্ট হয়ে যায়, মাংস নষ্ট হয়ে যায় দীর্ঘক্ষণ এই জোরে চেপে পেঁচায় রাখার কারণে, তাহলে কিন্তু চামড়া মাংস নষ্ট হয়ে গেলে এটি হাড় ভাঙার থেকে আরও বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং করণীয়র দিক থেকে যেমন আছে, বর্জনীয়র দিক থেকেও খুব ইম্পর্টেন্ট যে কোনো রকম জোরে চাপ দিয়ে কোনো কিছু না করা, নিজে নিজে ডাক্তারি করে হাড়টা বসায় ফেলাইলাম এরকম না করা, আবার খুব শক্ত করে পেঁচিয়ে দিলাম, কিংবা কোনো নিকটস্থ কবিরাজ আসলো এসে এই পেস্টিসাইড জাতীয় যে সমস্ত জিনিসপাতি ব্যবহার করে আর কি, এগুলি তো আগে এক সময় টারজান মেডিসিন বলতে একটা কথা, যখন মানুষের কোনো উপায় ছিল না, এক সময় মানুষ গাছের লতা পাতারও চিকিৎসা নিত। তো আজকালকার এই আধুনিক জামানায় এই সমস্ততে যাওয়া ঠিক না, কারণ তার চামড়া মাংস বা এই ধরনের অন্য ভিতরে রক্তনালী বা এই ধরনের এগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং করণীয় পাশাপাশি বর্জনীয়টাকে সঙ্গে রেখে পেশেন্টের চিকিৎসার দিকে অগ্রসর হতে হবে। খুব সুন্দর করে স্যার কিন্তু বুঝিয়ে বলেছেন। স্যার এই যে মানে ম্যাল ট্রিটমেন্ট আমরা বলবো এগুলো যে করছে, এগুলো থেকে স্যার নিশ্চয়ই অনেক ধরনের কমপ্লিকেশন আপনারা ফেস করেন। তো কি ধরনের কমপ্লিকেশনগুলো ফেস করেন আমাদের দর্শকদের জন্য যদি স্যার একটু শেয়ার করতেন। আপনাকে প্রথমেই যে কথা বললাম যে একটা শরীরের মাংস বা চামড়া এত টাইট করে বাঁধে আমাদের কাছে যে আসে মাঝে মাঝে, সাধারণত 8-10 ঘন্টার পরে কিন্তু নেক্রোসিস শুরু হয়ে যায়। এতে হয়ে গিয়ে প্রথম যে ক্ষতিটা হয় তার, সেটি হচ্ছে তার চামড়া বা মাংস নষ্ট হয়ে যায় অপচিকিৎসার কারণে। ভিতরে কি নষ্ট হলো কি বাংলো সে কিন্তু কিছুই জানে না। সে এই মানুষের শরীরে 206টা হাড় আছে, ওই 206টা বাদ থাক, হাত পায়ের বড় বড় হাড়গুলোর নামই সে জানে না, যেটি ভাঙছে সেটাও জানে না, আর সেই চিকিৎসা দিচ্ছে তার। হ্যাঁ, সে ব্লাইন্ড একটা কাজ করতে যায়, কি করলো না করলো কিছুই জানলো না। এটা একটা ক্ষতির সম্ভাবনা এখানে বেশি। আর একটা হচ্ছে যে হয়তো আমার কাছে এমনও পেশেন্ট আসছে চিকিৎসা করে, যে একটা বাচ্চা হাড় ভাঙার পরে নিয়ে আসছে, তাকে কবিরাজি চিকিৎসা করে নিয়ে আসছে, আসলে বাচ্চারা হাড়টা ভেঙেই নাই, আর তারা কিন্তু সেই ভাঙা হাড় বসাইছে।
ইস, বসাইতে যায় ভাঙছে। ইস, মানে এই যে টানাটানি বা নড়াচড়া করতে যে মানে লোকজনকে দেখাইলো যে আমি কিছু করলাম বা আমি চিকিৎসা দিলাম, তখন ভেঙেছে। তখন ভেঙেছে, এমনও রেকর্ড আছে। সুতরাং ক্ষতির দিক যদি বলেন, এই দিয়ে একটা ক্ষতি। আচ্ছা, ভিতর দিকে তখন রক্তনালী যেগুলি আছে, ব্লাড ভেসেল কিংবা নার্ভ, স্নায়ুতন্ত্র, এই সমস্ত বিষয়গুলি ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে, যেটি হাড় ভাঙার চেয়ে আরও বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। আর এটা হচ্ছে যে যদি অপচিকিৎসা হয়, সেটি তখন হাড়টা ঠিক মতো জোড়া লাগে না, বেশ কম হয়ে জোড়া লাগে, অথবা জোড়া লাগতেই চায় না। আর একটা বড় ভয় করি আমরা, যেটা ইনফেকশন হয়ে যায়। এই ইনফেকশন জাতীয় কোনো কিছু হইলে হাড়ের ইনফেকশন দূর করা বেশ কষ্টকর। আজকালকার এই আধুনিক যুগেও সব অ্যান্টিবায়োটিকগুলি দিয়ে রেসপন্স করে না, এবং হাড়ের ইনফেকশনকে নিয়ন্ত্রণ করা প্রতিটা অর্থোপেডিক সার্জনের জন্য একটা চ্যালেঞ্জ। সুতরাং এই এই না জেনে আন্দাজি কিছু করতে যায়, দেখা যায় উপকারের থেকে ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এবং এই কমপ্লিকেশনগুলিকে ইভেন আমরা কম্পার্টমেন্ট সিনড্রোম একটা জিনিস আমরা বলি, জোরে বাঁধার কারণে কম্পার্টমেন্ট সিনড্রোম হয়ে যায়, রক্ত চলাচল বন্ধও হয়ে যায়। বন্ধ হওয়ার ফলাফল অত্যন্ত মারাত্মক হয়। এই জিনিসগুলোর থেকে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। খুব সুন্দর অনেকগুলো ইনফরমেশন কিন্তু স্যার আপনি আমাদেরকে দিলেন। স্যার, এই যে কম্পার্টমেন্ট সিনড্রোমের কথা বললেন, যে হাত ফুলে যায়, এই বিষয়টা স্যার যদি খুবই ইমার্জেন্সি একটি বিষয় প্লাস্টার দেওয়ার পরে হয়, স্যার যদি আমাদের দর্শকদেরকে একটু না, বুঝিয়ে বলতেন। প্লাস্টার দেওয়ার পরে নয়, এটি প্লাস্টার দেওয়ার আগে হইতে পারে। আমি বললাম যদি টাইট করে বেঁধে ফেলা যায়, হ্যাঁ, যেটা ভুলটা করে আর কি প্রাথমিকভাবে না জেনে। না জেনে অনেকক্ষণ টাইট করে বন্ধ রাখলে তখন এই কম্পার্টমেন্টে রক্ত চলাচল বন্ধ হতে পারে, এবং এমনকি হাড় ভাঙ্গার কারণেও হতে পারে। আচ্ছা, যেমন কোনুর উপরে যে ভাঙে, আমরা সেগুলোকে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার বলি, যে এখানে ভেঙে গেলে হাতের এইখানে সামনের দিকে কম্পার্টমেন্ট, এটা এই যে ভাঙ্গার কমপ্লিকেশন বা জটিলতা হিসাবেই হতে পারে। আবার অনেক সময় হাঁটুর নিচে ভাঙলে, টিবিয়া যেটাকে আমরা বলি, বরজপুত, এগুলো ভাঙলে কিন্তু কম্পার্টমেন্ট সিনড্রোম হতে পারে। হলে আস্তে আস্তে সেখানে ফুলবে, টনটনা ব্যথা বাড়তে থাকবে, সব ব্যথা একটা থ্রোবিং পেইন করে, এটা এক পর্যায়ে দেখা যাবে, হ্যাঁ, তীব্র ব্যথা হবে, এবং হাত বা পা বা কোনো সেখানে জয়েন্ট আশেপাশে নাড়াইলে সে তীব্র ব্যথা অনুভব করে ফুলতে থাকবে, এবং এইটাকে কম্পার্টমেন্ট সিনড্রোম আমরা বলি। এবং এটি অত্যন্ত একটা এমার্জেন্সি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই কম্পার্টমেন্ট সিনড্রোমকে অপারেশনের মাধ্যমে আসলে রিলিজ করতে হয়। আমরা মেডিকেলের ভাষায় এটাকে ফ্যাসিওটমি বলি। তো সেটি যদি না করা যায়, তখন সময়টা বেশি গেলেই তখন এই মাসল নেক্রোসিস হয়, মাংস নষ্ট হয়ে যায়, এরপরে নার্ভ আর্টারিগুলো নষ্ট হয়ে যেতে থাকে, এবং এর পরিণতিটা খুব জটিল আকার ধারণ করে আর কি। স্যারের কাছে আবার আমরা ফিরে আসি, যে যখন আসলে রোগী আপনাদের কাছে আসে ফ্র্যাকচার নিয়ে, আপনারা ডায়াগনোসিস করেন কিভাবে? আমরা ডায়াগনোসিস প্রথম হতে হয় যে তার হিস্ট্রি, তার একটা হিস্ট্রি আমরা নেই যে কীভাবে হলো। ওই হিস্ট্রিটা বা ইতিহাস, রোগের যে ইতিহাসটা আমাকে একটা ক্লো দেয়, যে পড়ে গেলাম, অ্যাক্সিডেন্ট করলাম, বা কেউ মারলো, এ ধরনের কিছু একটা থাকে। এখন মনে করেন যে আপনার জ্বর আসলো, জ্বর গায়ে হাত দিয়ে বোঝা যায়, সে এসব কমপ্লেন করবে আমার জ্বর হয়েছে, ব্যথা। আর যখন হাড় ভাঙ্গার প্রশ্ন উঠবে, একটা হিস্ট্রি থাকবে, তার যেখানে ভাঙছে সেখানে ব্যথা করবে, ওই জায়গাটা আমি নড়াচড়া করতে পারি না, ওইখানে ফুলে গেছে, পা ভাঙলে আমি পা নড়াইতে পারতেছি না। তার এই যে প্রথমেই আমি এই কথাগুলো কিন্তু বলছি যে একটা বোঝার আলামত। যখনই আমাদের সাসপেক্টিভ হয়ে যায়, আমরা বুঝলাম যে আসলে আমরা ধারণা করছি একটা হাড় ভাঙছে, তখনই আমরা নিশ্চিত হওয়ার জন্য প্রথম এক্সরের সহায়তা নিই। এক্সরে বেশিরভাগ ক্ষেত্রে হাড় ভাঙাকে আমাদেরকে বলে দেয় যে হাড়টা ভাঙছে, এটা বলে দেয়, কেমন ভাঙার প্যাটার্নটা কীরকম সেটা বলে দেয়, এবং চিকিৎসার ধাপগুলো কেমন হতে পারে সেটাও বলে দেয়। এর বাইরে যদি আরও প্রয়োজন হয়, সব যে আশেপাশের মাংস বা অন্য কিছু নষ্ট হলো কিনা সেগুলো দেখার জন্য আমরা সিটি স্ক্যানে যাই, ক্ষেত্র বিশেষে এমআরআইয়ে যাই, তারপরে আপনার আরও এই ধরনের যত পরীক্ষা আছে। ইভেন আমাদের কাছে যদি মনে হয় যে তার কোনো বড় ভেসেল বা আর্টারি এই ধরনের কোনো কিছু রক্তনালী নষ্ট হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষেত্রে পেরিফেরাল এনজিওগ্রাম বলি, যে রক্তনালীর যে পরীক্ষা। আপনারা হার্টের এনজিওগ্রামের নাম সবাই শুনছেন, কিন্তু হাত পায়েও এনজিওগ্রাম করে দেখা হয় যে তার কোনো নালী ক্ষতিগ্রস্ত হলো কিনা, এবং এর নার্ভের কোনো ক্ষতিগ্রস্ত হলো কিনা
সেই জন্য আমাদের পরীক্ষার প্রয়োজন হতে পারে, নার্ভ কন্ডাকশন টেস্ট বা এই ধরনের মাল্টিপল যে টেস্টটা প্রথমে ক্লিনিক্যালি আমরা নিজেরা দেখি এবং পরবর্তীতে বিভিন্ন রকমের যে রোগ নির্ণয়ের যে আধুনিক পদ্ধতিগুলি আছে, যেগুলি বললাম এক্সরে, সিটি, এমআরআই বা এই ধরনের যতগুলি আছে সবগুলি করে আমরা নিশ্চিত হই যে আসলে তার কী ধরনের ভেঙেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। সুন্দর স্যার বলেছেন। ডায়াগনোসিস হয়ে গেল, এবার ম্যানেজমেন্ট। জি, ম্যানেজমেন্ট কি ধরনের হবে? দেখুন ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথমেই কিছু কিছু বেশিরভাগ ক্ষেত্রে, আমি কিছু বলবো না, অধিকাংশ হাড় ভাঙার চিকিৎসাই কিন্তু অপারেশন ছাড়া সম্ভব। তার যদি হাড় এমনভাবে এক্সরে দেখে যদি আমরা বুঝতে পারি যে হাড়টা ভেঙেছে কিন্তু জায়গার থেকে অন্য জায়গায় যায়নি, যেটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট, এক জায়গা থেকে নড়ে চলে যাওয়া, তো সেই ক্ষেত্রে কিন্তু তাকে শুধুমাত্র প্লাস্টার বা ইমোলাইজেশন যেটা বলি সেটি দিয়েই তার চিকিৎসা সম্ভব। এমনকি যদি নড়ে যায় সেটিকেও আপনার তার জায়গায় বসাইয়া, আবার আমরা একটা রিডাকশান বলা হয়, এটা আমরা বলি, তাকে জায়গায় নিয়ে বসিয়ে আবার প্লাস্টার দিয়ে তার চিকিৎসা করলে বেশিরভাগ ক্ষেত্রেই অপারেশনের প্রয়োজন হয় না। এবং ইদানিং আমাদের জন্য বেশ সহায়ক টুলস আছে, আমরা সেটাকে সিআর একটা মেশিন আছে, এর নিচে রেখে আমরা দেখতে পারি যে আমরা যে হাড়টা যখন ভাঙার পরে ঠিক জায়গায় আমরা বসাইলাম যে ও ঠিক মতো বসলো কিনা বা বসাটা তার গ্রহণযোগ্য পর্যায়ে অন্তত গেল কিনা, যেটাকে আমরা বলি অ্যাকসেপ্টেবল রেঞ্জ, অর্থাৎ অপারেশনটা অ্যাভয়েড করা সম্ভব, এই পর্যায়ে গেল কিনা আমরা দেখে প্রথমে প্লাস্টার দিই। দেওয়ার পর সেই প্লাস্টারটা সাধারণত 5 থেকে 7 দিন পরে আমরা খুলে দেখি, দেওয়ার পর যখন 5-7 দিনে ওই জায়গাটা ফোলাটা কমে যায় তখন আবার প্রয়োজনে প্লাস্টার দিই। এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই প্লাস্টার দিয়ে অপারেশন ছাড়াই আপনার এই হাড় ভাঙার চিকিৎসা সম্ভব। আর কিছু যখন দেখা যায় যে না, আমরা তাদেরকে যে চেষ্টা করলাম জায়গায় বসানো, সেটি আবার ঠিকমতো বসানো সম্ভব হলো না, ভাঙ্গাটা এমন যে এভাবে বসা যাবে না, অথবা জয়েন্ট সহ ভেঙে গেছে, এই ধরনের জটিল ভাঙ্গা, আমার অনেকগুলো টুকরো হয়ে গেছে, তো এরকম কিছু যখন পরিস্থিতি ছিল যে না একে আসলে প্লাস্টার দিয়ে চিকিৎসা হয়তো সম্পন্ন হবে না, সেই ক্ষেত্রে হ্যাঁ, তার অপারেশনের যোগ্য করার জন্য প্লাস্টার বা টানা দেওয়া এই ধরনের সাময়িকভাবে রেখে আস্তে পেশেন্টটাকে আমরা অপারেশনের জন্য তৈরি করি। একটা অপারেশনের আপনি জানেন যে ফিট ফর অপারেশন, অ্যানাস্থেসিয়া বা অজ্ঞান দিতে হলে যে কাজগুলি করতে হবে, এবং আমি যে এর আগে যেটি বললাম যে আমরা তাকে রিডাকশান করি বা জায়গায় বসাই, সেই ক্ষেত্রেও কিন্তু পেশেন্ট ব্যথামুক্ত করতে হবে, স্থানীয়ভাবে অবশ করেই হোক আর পুরোপুরি অবশ করেই হোক, এগুলো করেই কিন্তু আমরা বসাই যাতে ব্যথা না পায়। একইভাবে এই অ্যানাস্থেসিয়ার ফিটনেসের জন্য বড় ধরনের অপারেশন করার যে সমস্ত যেগুলি ফিটনেস পরীক্ষা করতে হয়, রক্ত পরীক্ষা করতে হয়, ডায়াবেটিস আছে কিনা দেখতে হয়, বয়স্ক মানুষ বা তার হার্টের কোনো অসুখ গেলে দেখতে হয়, তার কিডনি পরীক্ষা করে দেখতে হয়, কারণ এই সমস্ত বিষয়গুলি না দেখে আমরা অপারেশনে যেতে পারি না এবং এতে কিছু সময় ব্যয় হয়। তবে এবং সময় ব্যয় হলে দুইটা ঘটনা ঘটে, একদিকে রোগী প্রস্তুত হওয়া, আরেকদিকে হচ্ছে যে ফোলা টোলা পাপা এগুলো কিছুটা কবে পেশেন্ট অপারেশনের জন্য ফিট হওয়া। আমাদের দেশের যারা রোগী বা অ্যাটেন্ডেন্সরা এই ক্ষেত্রে অনেক সময় অধৈর্য হয়ে পড়েন যে আমি পরশু দিন ভর্তি হয়েছি, 3 দিন হয়ে গেছে, কেন এখনও অপারেশন করা হচ্ছে না। কিন্তু এটি তার মাঝখানের যে সময়টুকু সেটি প্রস্তুতিসূলক জন্য প্রয়োজন, আবার তার অপারেশনের যে সময় সেটি আসার জন্য প্রয়োজন হয়। এক্ষেত্রে আপনাদের মাধ্যমে আমি দর্শকদের অনুরোধ করব, চিকিৎসকরা যখন বলেন যে হ্যাঁ আপনার অপারেশনটা 2 দিন 4 দিন 5 দিন 7 দিন অপেক্ষা করে তারপরে করতে হবে, এটি যাতে ওনারা গ্রহণ করেন, যাতে ভুল না বোঝেন যে ইচ্ছাকৃতভাবে চিকিৎসক দেরি করতেছে। এবং অপারেশনের প্রস্তুতি হওয়ার পরেই আমরা অপারেশনের দিকে যাই। সুন্দর বলেছেন স্যার। আমরা অনেক সময় শুনি যে ইদানিং জয়েন্ট রিপ্লেসমেন্ট অপারেশনের কথা শুনি। আপনি বললেন স্যার যে কমপ্লিকেটেড জয়েন্ট ভেঙে যাচ্ছে কিংবা অনেক কমপ্লিকেটেড ফ্র্যাকচার হচ্ছে, তো জয়েন্ট রিপ্লেসমেন্ট অপারেশন কি স্যার আপনারা করছেন আমাদের দেশে? জি, আমরা জয়েন্ট রিপ্লেসমেন্ট করছি বাংলাদেশে, এবং আমাদের যে হাসপাতাল নিটোর বা পঙ্গু হাসপাতাল আপনারা যেটাই বলেন, আপনি পরিচালক হিসেবে কাজ করছেন এখানে, হাসপাতাল, এখানে প্রতিদিনই জয়েন্ট রিপ্লেসমেন্ট হয়।
এটিও একটা মডার্ন চিকিৎসা, যেগুলোর জন্য হয়তো আমাদের দেশের সামর্থ্যবানরা বেশিরভাগই বিদেশ চলে যান। জি। কিন্তু জয়েন্টটা যদি এমন হয়, এটি আর কার্যকর নাই। সাধারণত বৃদ্ধ বয়সে জয়েন্ট এমনভাবে ক্ষয় হলো, এটিকে ওষুধ দিয়ে কোনোভাবে আর নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। অথবা ভাঙাটা এমন হলো, আমরা কিছু চিকিৎসা দিলাম না, তাকে কোনোভাবে আর মানে একটা ফাংশনিং বা সচল জয়েন্ট হিসাবে আনা যাচ্ছে না। তো এই ধরনের ক্ষেত্রে আমরা জয়েন্ট রিপ্লেসমেন্ট করি। সেই বিশেষ করে হাঁটু বা কোমরের যে জয়েন্ট, এগুলোতে আমরা রিপ্লেসমেন্টগুলো করি। এবং এই ক্ষেত্রে তার জয়েন্টের মাঝখানের জায়গাটা থেকে আর্টিফিশিয়াল জয়েন্ট লাগাই দেওয়া হয়। এই আর্টিফিশিয়াল জয়েন্টটা বিদেশের একটা ডিভাইস, সাধারণত এগুলো লাগাই দিলে মোটামুটি ওনারা ভালো থাকেন। এটা একটা ভালো এবং উন্নত প্রযুক্তির একটা অপারেশন, এবং সাকসেসফুলি আমরা প্রায় প্রতিদিনই আমাদের নিটোর হাসপাতালে বা পঙ্গু হাসপাতালে এই জয়েন্ট রিপ্লেসমেন্ট আমরা করে থাকি। যেটি সাধারণত আমি বলবো আপনাদের মাধ্যমে, এই ধরনের প্রয়োজনের ক্ষেত্রে বিদেশে যাওয়ার খুব একটা প্রয়োজন নেই। স্যার, এবার তাহলে জানতে চাইবো যে নিটোর হাসপাতাল থেকে আর কি কি ধরনের সেবা আপনারা দিচ্ছেন? এইগুলো তো দেই, সাধারণ ভাঙ্গা যেগুলো চিকিৎসা সেটা আছে, সকল প্রকার ভাঙ্গার অপারেশন, মেরুদণ্ডের অপারেশন, যে ডিস্ক প্রলাপ সহ যেগুলি আপনারা শুনে থাকেন, এগুলোর অপারেশন, আপনার জয়েন্ট রিপ্লেসমেন্ট, এগুলো আমরা করি। এবং মেরুদণ্ডে ধরেন একদম নেক থেকে শুরু করে লাস্ট কক্সিস পর্যন্ত যেখানেই হোক না কেন, পেলভিকের যে গুরুতর ফ্র্যাকচার, এবং নিটোর ইজ দ্য সেন্টার অফ এক্সেলেন্সি। এটি 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল, এবং এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি বড় ট্রমা হাসপাতাল কিন্তু এটি। আচ্ছা। এবং প্রতিদিনই এখানে আমরা প্রায় 150-র মতো অপারেশন আমরা সম্পন্ন করি। সুতরাং প্রায় বলতে গেলে হাড়ের প্রায় সকল প্রকার ভাঙ্গা, নতুন ভাঙ্গা, পুরাতন ভাঙ্গা, বাঁকা থাকা, ডিফর্মিটি যেটিকে বলা হয়, এগুলি সব ধরনের জয়েন্ট রিপ্লেসমেন্ট সহ এই চিকিৎসাগুলি আমাদের এই নিটোর বা পঙ্গু হাসপাতালে হয়ে থাকে। স্যার, সাব স্পেশালিটির কথা আমরা ইদানিং শুনি যে বাচ্চাদের আলাদা অর্থোপেডিক্স কিংবা আরও অনেক ধরনের স্পেশালিটি রয়েছে, এগুলো কি আমাদের দেশে রয়েছে কিনা? জি, আমাদের নিটোরে আছে, সেগুলির জন্য ইউনিট আছে। মানে বাচ্চাদের জন্য এত পেশেন্ট এবং এত রোগীর ক্ষেত্রে হয় কি, যে একই চিকিৎসক সবগুলি নিয়ে যদি ডিল করে, তার থেকে যদি কোনো একটা অংশ নিয়ে ডিল করেন, সেই জন্য পেশেন্টের সংখ্যাকে যেমন চিকিৎসা বেশি সংখ্যক ওই রোগী চিকিৎসা দেওয়া সম্ভব, তার মধ্যে একটা দক্ষতা ডেভেলপ করে। এই জন্য বাচ্চাদের চিকিৎসা যদি পেডিয়াট্রিক অর্থোপেডিক্স আমাদের আছে, আলাদা ওয়ার্ড আছে, সেই জন্য বাচ্চাদের যে পা বাঁকা টাকা থাকা, পা ভাঙা পা এই ধরনের আছে। মেরুদণ্ডের জন্য যে স্পাইন ইউনিট করে, সেটি আমাদের ওইখানে আছে। রিপ্লেসমেন্ট যেটি তখন বললেন জয়েন্ট রিপ্লেসমেন্ট, তাদের জন্য আমাদের ইউনিট আছে। আপনার এক ধরনের আছে যে ইলিজারভ কয়, এইটা হলো আপনারা হয়তো দেখে থাকবেন যে লোহার খাসার মতন দিয়ে দিয়ে চিকিৎসা করা হয়। এটি অত্যন্ত, হ্যাঁ, এটি খুবই মানে ইম্পর্ট্যান্ট এবং আধুনিক, এবং যে সমস্ত ভাঙাগুলি বা বাঁকা বা এরকম অবস্থা যে অন্য দিক থেকে আর চিকিৎসা করা যায় না, সেটিকে এলুজেরভ দিয়ে চিকিৎসা করা সম্ভব। এমনকি আপনার একটা হাড় মাঝখানে অ্যাক্সিডেন্টে 2-3 ইঞ্চি চলে গেছে, সেইটাকেও এই এলিজারভ বা এই এক্সটার্নাল ফিজিওথেরাপি বলি আমরা, ওটা দিয়ে কিন্তু চিকিৎসা করা সম্ভব, যদিও সময়ের প্রয়োজন হয়। তো এই সবগুলি ইউনিট আমাদের ওখানে আছে। এবং আরেকটা গুরুতর দিক হচ্ছে যে অনেকেই মনে করে হাড়ের বোধহয় কোনো টিউমার বা ক্যান্সার হয় না, ব্যাপারটা তা না। অজস্র টিউমার বা ক্যান্সার হাড়ের হয়ে থাকে। আমাদের ওখানে হাড়ের ক্যান্সার ইউনিটরা সেটাও আছে। অতএব বলতে গেলে আমাদের, এবং হ্যান্ড সার্জারি বা হাতের জন্য আমাদের আলাদা ইউনিট আছে। সো আমি মনে করি নিটোর বা পঙ্গু হাসপাতাল সেটি একটা মানে স্বয়ংসম্পূর্ণ, মানে সকল প্রকার ভাঙ্গা থেকে শুরু করে অন্যান্য হাড়ের যত অসুখ আছে, টিউমার, ক্যান্সার সহ সবগুলোর জন্য একটা আধুনিক চিকিৎসা ব্যবস্থা, এবং সেটি আমরা দিতে পারছি। এটা আমরা রোগীদের হাজার হাজার রোগী সেখানে এই ধরনের সেবা নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। সুন্দর বলেছেন স্যার। আপনি একজন অর্থোপেডিক সার্জন, একজন অধ্যাপক, তো বাংলাদেশে অর্থোপেডিক সার্জারি নিয়ে কি ধরনের স্বপ্ন দেখেন? আমি দেখতে চাই বাংলাদেশের অর্থোপেডিক সার্জারি শুধুমাত্র নিটোর ভিত্তিক নয়,
আমাদের এখানে ধরেন প্রতিটা দিন অনেক পেশেন্ট সেই দূর থেকে সরাসরি নিটোরে চলে আসে। তা আমার স্বপ্ন যদি বলেন, আমি যে সাব স্পেশালিটি কথাগুলি বললাম, স্পাইন সার্জারি বলেন, রিপ্লেসমেন্ট সার্জারি বলেন, জয়েন্ট সার্জারি বলেন, তারপরে যে সমস্ত কমপ্লিকেটেড যে পেশেন্টগুলো আছে, এগুলোর সমস্ত সার্জারি সাব স্পেশালিটি নিটোরে পরিপূর্ণরূপে ডেভেলপ করবে, যাতে মানুষকে, দেশের মানুষকে ঘর বাড়ি বিক্রি করে বিদেশ যেতে না হয়, এবং অত্যাধুনিক চিকিৎসা তারা যাতে এই নিটোর সহ বাংলাদেশে পায়। আর দ্বিতীয় আমার একটা স্বপ্ন হচ্ছে যে শুধুমাত্র পঙ্গু হাসপাতাল বা অর্থোপেডিক হাসপাতাল নয়, একজন মানুষ দূর থেকে যখন আসে অনেক সময় নেয়, আপনি যদি এই মুহূর্তে যান যে পঙ্গু হাসপাতালের সামনে দেখবেন অ্যাম্বুলেন্সের বিশাল সারি, সারা দেশ থেকে আসছে, তারা এসে এখানে জমা হয়েছে। সুতরাং আমার স্বপ্ন হচ্ছে মানুষের এত দূর থেকে এসে অর্থোপেডিক্সের চিকিৎসা যাতে নিতে না হয়। কমপক্ষে যদি পুরাতন যে সিটিগুলো আছে বড় বড়, যেমন চট্টগ্রাম বলেন, কুমিল্লা বলেন, রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, এরকম বড় বড় সিটিগুলোতে আলাদাভাবে এরকম অর্থোপেডিক স্পেশাল হাসপাতাল করা যায়, এটা যদি সম্ভব করা, তা মানুষের পেরেশানি এবং ভোগান্তি অনেকটা কমবে। কারণ এক প্রান্ত থেকে বাংলাদেশের আসা, বিশেষ করে প্রান্তিক যে রোগীগুলি আছে, তারা নিটোর পর্যন্ত আসে পৌঁছাতে তাদের সময় এবং অর্থের অপচয় হয়, এবং অনেক ক্ষেত্রে অনেকে বুঝে উঠতে পারে না যে কীভাবে তার আসবে, আস্তে আস্তে মাঝখানে সে আবার অপচিকিৎসার শিকার হয়ে যেতে পারে। তাহলে আমার স্বপ্ন হচ্ছে যে বাংলাদেশের নিটোর হাসপাতালে বা পঙ্গু হাসপাতালে সমস্ত অর্থোপেডিক্সের অত্যাধুনিক চিকিৎসা হবে, এবং ইনশাল্লাহ আমরা সেই প্রক্রিয়ায় আছি। বর্তমান সরকারও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা এই চিকিৎসা পদ্ধতির আধুনিক উন্নয়ন যতটুকু প্রয়োজন তারা সেটা এখানে করতে চান। একই সাথে সারা দেশে যাতে অর্থোপেডিক্সের চিকিৎসা হয়, বিশেষ করে বড় বড় অন্ততপক্ষে 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল যদি প্রত্যেক বড় সিটি কর্পোরেশনগুলোতে হয়, সিটি হাসপাতালগুলোতে সিটি হয়, একই সাথে উপজেলা লেভেল পর্যন্ত অন্তত অর্থোপেডিক্সের প্রাথমিক যে চিকিৎসাটা হয় সেটি যাতে পায়। কারণ তাহলে আর লোকজন সহজে কবিরাজের কাছে যেয়ে নিজের হাত পা নষ্ট করার সুযোগটা কমে যাবে। যেন এইটাই হলো আমার স্বপ্ন, যে দেশের প্রতিটি মানুষ বিজ্ঞানসম্মতভাবে প্রান্তিক থেকে শুরু করে রাজধানী পর্যন্ত সমস্ত জায়গায় আধুনিক অর্থোপেডিক্সের চিকিৎসা পাবে, এবং তাদের চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে না। এটি হচ্ছে আমার একটি স্বপ্ন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা যেমন উপকৃত হয়েছেন তেমন সচেতন হবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে আবার অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার। শুধু দর্শক, আমরা যেটা জানলাম, হাড় ভাঙা একটি ইমার্জেন্সি কন্ডিশন, কিন্তু এই ইমার্জেন্সি কন্ডিশন যদি ম্যাল ট্রিটমেন্ট হয় তা থেকে হতে পারে নানান ধরনের জটিলতা, যা নিয়ে ভুগতে হতে পারে সারা জীবন। কিন্তু এর আধুনিকতম এবং দ্রুততম চিকিৎসা কিন্তু হতে পারে আপনার বাড়ির পাশের হাসপাতালেই। তাই আসুন, চিকিৎসা নিয়ে সুস্থ সুন্দর জীবন হবে আমাদের সকলের। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।